আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সরকারের দুজন উপদেষ্টা আজকে পদত্যাগ করেছেন। তারা দুজন ছাত্র উপদেষ্টা ছিলেন, মানে ছাত্র প্রতিনিধি ছিলেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং জনাব মাহফুজ আলম। তারা পদত্যাগ করবেন এটা শোনা যাচ্ছিল এই কারণে যে প্রধান নির্বাচন কমিশনার আগামীকালকে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। বলা হচ্ছিল যে তফসিল ঘোষণার আগেই তারা পদত্যাগ করবেন। এবং আজকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা প্রেস কনফারেন্সও ডেকেছিলেন। ধারণা করা হচ্ছিল সেই প্রেস কনফারেন্সে যেয়ে উনি হয়তো পদত্যাগের ঘোষণাটা দেবেন, কিন্তু তা তিনি দেননি। তিনি বলেছেন ঘোষণা আসবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে। পরে তাই হয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেই ঘোষণাটা এসেছে। এবং প্রধান উপদেষ্টার যিনি তথ্য সচিব আছেন, প্রেস সেক্রেটারি, তিনি অফিসিয়ালি জানিয়েছেন যে তারা দুজন প্রধান উপদেষ্টার কাছে গিয়ে যার যা পদত্যাগপত্র দাখিল করেছেন। মজার ব্যাপার হলো, পদত্যাগ তারা করেছেন বটে, কিন্তু এটা কিন্তু আজকে থেকে কার্যকর হবে না। মানে কার্যকর হবে তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে। মানে যদি তফসিল ঘোষণা আরও দুদিন পরে হয়, যদি পিছিয়ে দেওয়া হয়, তাহলে দুদিন পরের থেকে হবে। মানে যেই মুহূর্ত থেকে তফসিল ঘোষণা হবে সেই মুহূর্ত থেকে তাদের পদত্যাগপত্রটা কার্যকর হবে। আমি এই জিনিসটা বুঝলামই না। ভাই, উনি পদত্যাগ করছেন, শেষ, পদত্যাগপত্র গ্রহণ হয়ে গেছে, শেষ, তাহলে তফসিল ঘোষণা পর্যন্ত ওয়েট করতে হবে কেন? এর কারণটা কি? তার মানে ওনারা কালকেও অফিস করবেন, কালকেও দু একটা ফাইলে সিগনেচার করবেন এবং তফসিল ঘোষণা হবে কালকে সন্ধ্যায়, তার পরশুদিন তারা অফিস হয়তো করবেন না। তফসিল ঘোষণা একদিকে হতে থাকবে, আরেক দিকে তারা ফাইলে সিগনেচার করে থাকবেন। বাংলাদেশে কিন্তু ফাইলে সিগনেচার করাটা মারাত্মক একটা মানে ইম্পর্টেন্ট কাজ। অনেক ফাইল তারা সিগনেচার করবেন, দেশের উন্নতিতে বিশাল ভূমিকা রাখবেন তারা। মানে আমি না এই বিষয়গুলো ক্লিয়ার না আমার কাছে, আমি বুঝি না কেন এরকম করতে হবে। কারণ এটা কি জেদাজেদির ব্যাপার নাকি? এদের পদত্যাগ করা উচিত আগেই বলা হয়েছিল, কিন্তু এরা যেন জেদ ধরেছিলেন না আমরা করব না। এবং প্রধান উপদেষ্টার এখন বোঝা যাচ্ছে যারা প্রধান উপদেষ্টাই জেদটা ধরেছিলেন, এরা ধরেনি। প্রধান উপদেষ্টা বলেছিলেন যে আমি যা বলবো তাই হবে। আমরা এতদিন একজনকে চিনতাম যে উনি যা বলতেন তাই হতো, এখন এখানেও আমরা দেখছি যে উনি যা বলেন তাই হবে। উনি চাচ্ছেন আগামীকাল থেকে হবে, আগামীকাল থেকে হবে কেন? সৌজন্যতা বলতে তো একটা ব্যাপার আছে। আচ্ছা, এই কাজটা করার মাধ্যমে এই যে তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তাদের পদত্যাগটা কার্যকর হবে, এই যে কথাটা, এটা দেখলে কি বোঝানো হচ্ছে? এটা কি এই বোঝানো হচ্ছে যে তফসিল ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত যদি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা দায়িত্বে থাকেন এবং তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে যেন পদত্যাগপত্র জমা দেন, তাহলে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে না, এটা বোঝাচ্ছেন? মানে কি? এরপরে যখন তত্ত্বাবধায়ক সরকার আসবে, যেটা আমাদের সংসদে, মানে এর মধ্যে আমাদের পাশ হওয়ার কথা আছে, সংসদে পাশ হবে আগামী সংসদে, যেটা কি জুলাই সনদে আছে, তো সেটা যদি পাশ হয় সেখানে কি আছে? সেখানে কি এভাবে বলা হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকারের যারা থাকবে উপদেষ্টা, তারা যদি নির্বাচন করতে চায় তাহলে তারা তফসিল ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত দায়িত্বে থাকতে পারবে? তাহলে তত্ত্বাবধায়ক সরকারের যে মূল যে বিষয়টা, মূল যে নীতিমালাটা, মূল যে বক্তব্যটা, সেটা কি? সেটা হলো নির্বাচনের সময় এমন একটা সরকার থাকবে যে সরকার নির্বাচনে অংশ নেবে না, মানে ওই সরকারের কেউ নির্বাচনে অংশ নেবে না, এবং কোনো দলের প্রতি ওই সরকারের বিশেষ কোনো রাগ, অনুরাগ বা বিরাগ থাকবে না। এই তো ছিল। এর জন্যই তো গত 17 বছর ধরে আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, এরা সবাই আন্দোলন করেছে। তো সেই আন্দোলনের ফল তারা কি পাচ্ছে? এরা কি দেখাচ্ছে? আপনারা যেটা দেখাচ্ছেন, ধরা যাক অন্তর্বর্তীকালীন সরকার, এরা যে সমস্ত কর্মকাণ্ড করেছে, তো এরাই তো আবার নতুন কিছু নিয়ম কানুন তৈরি করতেছে। তো যে নিয়মগুলো তারা তৈরি করতেছে, কেন তৈরি করতেছে? ওগুলি ভালো বলেই তো তৈরি করতেছে। তাহলে তারা কি মন্দটাই করেছে না তারা ভালোটাই করেছে? আমি ধরে নিচ্ছি তারাও ভালোটাই করছে। তো এইটাই কি আমাদের ভালোর নমুনা? এটা যদি ভালোর নমুনা হয়, তাহলে আগামী থেকে আমরা এরকম ভালোই পেতে যাচ্ছি। যদি ওরকম ভালোই পেতে থাকি, তাহলে সেটাকে আপনি নিরপেক্ষ নির্বাচনের মানে পূর্ব শর্ত হিসেবে কিভাবে বিবেচনা করবেন?
আমি তো করতে পারি না। এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এবং উনি গত কয়েক মাসে বিভিন্ন এলাকায় বরাদ্দ ব্যাপারগুলিতে উনি যে এখান থেকে নির্বাচন করেন, ওনার যে এলাকা, এই সমস্ত জায়গায় বড় ওনার যারা বন্ধু বান্ধব আছে তারা যে সমস্ত এলাকা থেকে নির্বাচন করছে সেই সমস্ত এলাকায় তারা অন্য অন্য এলাকার তুলনায় অনেক অনেক বেশি বরাদ্দ দিয়েছে। কার টাকা দিয়েছে? সরকারের টাকা দিয়ে। ওনার বাবার টাকা দেয়নি, কিন্তু ওনার বাপের টাকা দেয়নি। ওনার বাপ বরং কন্ট্রাক্টারি করতে গেছিল, ধরা খায় পরে প্রত্যাহার করছে, প্রত্যাহার করে নিচ্ছে। তাহলে জনগণের টাকা উনি বিতরণ করতেছেন ওনার সুবিধা অনুযায়ী, আর পর আবার উনি আবার ইলেকশন করতে যাচ্ছেন। এবং সেটা হচ্ছে কি নিরপেক্ষতার একটা প্রকৃষ্ট উদাহরণ। মানে ডক্টর ইউনূসের কর্তৃক তৈরিকৃত নিরপেক্ষতার একটা ভয়ঙ্কর উদাহরণ হচ্ছে এটা। তো এই যদি হয় আমাদের দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে, নির্বাচন নিয়ে, সরকার নিয়ে আমাদের চিন্তা ভাবনার প্রাপ্তি, মানে প্রত্যাশার বিনিময়ে এই যদি হয় আমাদের প্রাপ্তি, তাহলে আমরা আশাটা কার উপর করবো? ভাবুন, আর একটা কথা বলি, যখন পদত্যাগপত্র জমা দেন তখন ডক্টর ইউনূস কিন্তু কিছু কথা বলেছেন। আমি ডক্টর ইউনূসকে একটা কথা পড়ে শোনাচ্ছি। উনি বলেছেন যে সরকারের থেকে যে অভিজ্ঞতা তোমরা অর্জন করেছ তা ভবিষ্যৎ জীবনে অবশ্যই কাজে লাগাতে হবে। আমি তো ভয় পেয়ে গেছি। যদি এই অভিজ্ঞতা তারা অর্জন করছে, এটা যদি তারা ভবিষ্যতে প্রয়োগ করে, তাহলে তো দেশের 12টা বাজবে ভাই। তাদের কি অভিজ্ঞতা বলুন তো দেখি? নীলা মার্কেটে যাওয়া, হাঁস খাওয়া, হাঁস যদি না থাকে অত রাতে তাহলে এসে ওয়েস্টিরে খাওয়া, এগুলো অভিজ্ঞতা? তারা কি এই অভিজ্ঞতা প্রয়োগ করবে? আচ্ছা ধরেন তাদের অভিজ্ঞতাগুলি কি সোনায় মোড়ানো ছিল, এই স্বনৈজ্জ্বল অভিজ্ঞতা তারা করবে, প্রয়োগ করবে তারা? ঢাকা উত্তরের মেয়র নিয়োগ করতে হবে। আসিফ মাহমুদ সজীব ভাই নিজে চিঠি লিখেছে ইয়াকে, মানে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নিজে চিঠি লিখেছে তাকে নিয়োগ দেওয়া হোক। এটা অভিজ্ঞতা? এবং যাকে নিয়োগ দিয়েছে সে তাকে খুব ভালো জানে, সে লোকের মধ্যে দুদক এখন তদন্ত করতেছে। 1 বছর হয়েছে মতো দায়িত্ব, এর মধ্যে সে এগুলি শুরু করে দিয়েছে। উনি আবার হিজবুত তাহরিরও ছিলেন নাকি? তারপরে আসিফ মাহমুদ সজীব ভাই নিজেও কি ওই একই সঙ্গে ছিলেন, একই সংগঠন করতেন? এই সমস্ত প্রশ্ন করবে না? তাহলে আপনি কি করে জানলেন সে এত ভালো মানুষ? আচ্ছা ঠিক আছে, রাখেন। আর কি অভিজ্ঞতা অর্জন করেছেন উনি? অভিজ্ঞতা অর্জন করেছেন আগ্নেয়াস্ত্র নিয়ে বিমানবন্দরে ঢুকে পড়েছেন। ভালো কাজ ছিল, বলছে ভুল হয়ে গেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আবার বলে এরকম ভুল হয়েই থাকে, যে লোকে চশমা নিয়ে ভুলে ঢুকে পড়ে, এইভাবে সে নাকি অস্ত্র নিয়ে ঢুকে পড়ছে। অস্ত্র মানে গুলি নিয়ে ঢুকে পড়ছে, এবং গুলি কিন্তু আগ্নেয়াস্ত্রের অংশ, ঢুকে পড়ছে। এই অভিজ্ঞতা। আচ্ছা, এই সমস্ত অভিজ্ঞতার বিপরীতে আমার একটা প্রশ্ন মনের মধ্যে খুব জাগছে, আমি এটা প্রশ্নটা করতে চাই আপনাদেরকে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন অস্ত্র দুটো অস্ত্র কিন্তু ওনার লাইসেন্স দিয়েছেন, তখন তো উনি একটা বিশেষ বিবেচনা লাইসেন্সটা পেয়েছেন। কি বিবেচনায়? যে উনি মন্ত্রীর পদমর্যাদা একজন ব্যক্তি, এই জন্য। আচ্ছা, অস্ত্র দুটো এখন কোথায়? যেই মাত্র সে কালকে পদত্যাগ করবেন, তারপরে অস্ত্রগুলির কি হবে? এগুলিকে উনি সরকারকে জমা দিয়ে দেবেন? এই অস্ত্রগুলি কি উনি নিজের টাকায় কিনেছিলেন নাকি সরকার কিনেছিল? যদি নিজের টাকায় কিনে থাকেন, এটাকে উনি কোথায় পেলেন? দুটো অস্ত্রের দাম কত ছিল? ওনার ইনকাম কত ছিল? আয় কত ছিল? এই সমস্ত প্রশ্ন কিন্তু আমরা করছি। উঠবে না, আমি এখনই করছি। শুনেছি ওনারা নাকি হিসাব জমা দিয়েছেন। হিসাব কার কাছে জমা দিয়েছেন? জনগণের কাছে হিসাব দিতে হবে। আমরা দাবি করছি এই 2 উপদেষ্টার সম্পত্তির হিসাব, স্থাবর অস্থাবর, ওনাদের কেবল না, ওনার পরিবারের হিসাব জনসমক্ষে প্রকাশ করা হোক, এটা আমরা চাই। পাশাপাশি যারা আগামীতে সরকারে আসবেন তাদের প্রতি আমার একটা আহ্বান আছে। সে আহ্বান হলো, এই যে উপদেষ্টা যারা আছেন এদের নামে এরই মধ্যে গত 1 বছরে আমরা যে সমস্ত খবর পেয়েছি বিভিন্ন জনের সম্পর্কে, আমার কাছে অনেকে খবর পাঠায় ভাই, যা পেয়েছি সেগুলো আমি আশা করবো আগামী যারা সরকারে আসবেন তারা এগুলি বিচার করে দেখবেন যে ওনারা আসলে কী করেছেন। বিশেষ করে শেষের 2-3 মাস, এটা তো খুব সিরিয়াসলি দেখা উচিত যে করেছেনটা কি। আমি কেবল 2জন ছাত্র উপদেষ্টা বলছি না, সকল উপদেষ্টার ব্যাপারে আমি বলছি বিচার করতে হবে। কারণ ওনারা কিন্তু সন্দেহের ঊর্ধ্বে নন। ওনারা যদি নিজের থেকে হিসাবটা আগের থেকে প্রকাশ করতেন
তাহলে আমরা বলতে পারতাম সন্দেহের ঊর্ধ্বে। ওরা কিন্তু আগের থেকে বলেননি তাদের কি সম্পদ আছে। সম্পদের হিসাব প্রধান উপদেষ্টা নিজেও দেননি। কেন দেননি? সেই হিসাবগুলো আমরা চাই। আস্তে আস্তে কিন্তু যেতে থাকবে এবং আমি সর্বশেষ এই হিসাবগুলো দেখতে চাই। আমরা বিশ্বাস করতে চাই যে জাতির ক্রান্তিকালে যে সরকার আমরা নির্বাচন করেছিলাম, যে সরকারকে আমরা দায়িত্ব দিয়েছিলাম, সেই সরকারটা সুচারুভাবে সুষ্ঠুভাবে সেই দায়িত্ব পালন করতে পেরেছে। যদি আমাদের এই বিশ্বাস বাস্তবায়িত না হয়, তাহলে তার যে প্রতিফল সেই সমস্ত লোককে তার ভোগ করার জন্য প্রস্তুত থাকারও আমরা আহ্বান জানাচ্ছি। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।